ফৌজদারি মামলায় আপিল যদি করতে হয় কোথায় করব এবং রিভিশন কোথায় করব? এখন রিভিশন কোথায় করব যদি বলি, সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা টেকনিক। টেকনিকটা হচ্ছে, আপনি কারাগার কি বোঝেন? কারাগার, কারাগার বা কারাবাস যেটা আছে, হ্যাঁ, নির্জন কারাবাস সেটা আবার আলাদা জিনিস। কারাবাস হচ্ছে কাউকে যদি কারাগারে নেওয়া হয়, জেলখানায় নেওয়া হয়। এখন এটা দেওয়ানি মামলায়ও জেলখানায় নেওয়ার বিধান আছে, আবার একটা ফৌজদারি মামলাতেও কি জেলখানাতে নেওয়ার বিধান আছে। যখন দেওয়ানি মামলায় জেলখানাতে নিবে তখন বলবো সিভিল প্রিজনে নিছে। তাকে কি নিছে বলেন? সিভিল প্রিজনে নিছে। আর ফৌজদারি মামলায় যখন কাউকে জেলে ঢুকাবে আমরা বলবো প্রিজন সেল। কি বলবো বলেন? প্রিজন সেল। তাহলে প্রিজন সেলে নিলে বুঝবো তাকে দেওয়ানি না ফৌজদারি। ফৌজদারি মামলায় আটক করেছে পুলিশ এবং জেল হাজতে পাঠায় দিছে। আর যদি সিভিল প্রিজনে করে, আরো দুইটা শব্দ ভালোভাবে বুঝতে হবে, জেল হাজতি, থানা হাজতি। দুইটা শব্দ কি বলেন? জেল হাজতি, থানা হাজতি। তাহলে জেল হাজতি কোন ব্যক্তি? যাকে জেলে রাখা হয় সেই ব্যক্তি হচ্ছে জেল হাজতি। আর থানায় যাকে রাখা হয়, দেখবেন থানায় এরকম একটা আছে, ওই 1-2 দিন রাখে, ওইটা ওনা 14 শিখ। আর জেলখানায় ওইটা রাখে কয় শিখ আমি জানি না, এটাও কি 14 শিখ হবে? অনেকগুলা থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে একই জিনিস। থানায় রাখলে হচ্ছে থানা হাজতি, আর বলেন জেলে রাখলে জেল হাজতি হচ্ছে। আসামি এবং অপরাধীর মধ্যেও আপনাদের পার্থক্য বুঝতে হবে, যেহেতু ফৌজদারি কার্যবিধি পড়তেছি আমরা। তাহলে একজন মামলায় অভিযুক্ত ব্যক্তিকে আমরা আসামি বলবো, একজন অভিযুক্ত ব্যক্তিকে আমরা কি বলবো? এই যে পুলিশের প্রধান, সে গত পরশুদিন একটা সুন্দর কথা বলছে যে আপনারা আপনাদের মন মতো মামলা সাজাইতেছেন, কোনো সমস্যা নাই, কারণ মামলা নেওয়ার কর্তৃপক্ষ থানার ওসি, কিন্তু মামলা করার কর্তৃপক্ষ তো সে না। আপনি যেটা অভিযোগ আকারে দিবেন সেটাই তো আমাকে কি করতে হবে? নিতে হবে। এরপর তদন্ত করে দেখবো যে আপনার কথা কতটুকু সত্য বা মিথ্যা। তার মানে একজন ব্যক্তির নামে অভিযোগ যখন আসবে তখন কিন্তু তাকে আমি অপরাধী বলতে পারি না, তাকে আমরা আসামি বলবো। কি বলবো? এটা কিন্তু বিউটি শব্দের মানে প্রয়োগ। এখন আপনার যদি দোষ প্রমাণ হয়, অভিযোগ যদি প্রমাণ হয়, তখন তাকে আমরা অপরাধী বলবো। যদি অভিযোগ প্রমাণ নেই হয়, দোষ যদি প্রমাণ হয়, সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো? অপরাধী বলবো। তাহলে এরকম এই আসামি এবং অপরাধীর মিলিয়ে কিন্তু জেলখানায় আবার 2 শ্রেণীর লোক থাকে। জেলখানায় কয় শ্রেণীর লোক থাকে বলেন? 2 শ্রেণীর লোক থাকে। একটা থাকে হচ্ছে কি আসামি, আর একটা থাকে অপরাধী। এই যে কয়াদি টয়াদি বোঝেন না আপনারা? হ্যাঁ, এইগুলা কিন্তু বুঝতে হবে। এগুলা না বুঝলে কিন্তু এই যে কেমনে আপিল হয়, কেমনে দণ্ড হয়, এগুলো তো বোঝা যাবে না। তাইলে একটা জেলখানা আঁকেন খাতার কাছে, খাতার মধ্যে এরকম একটা শিক আঁকেন, একটা লম্বা করে শিক দিলেই হয় জেলখানা। আমি দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর জেলখানা আঁকেন, যেন আসামি না পালায়, ওইভাবে আঁকেন। আঁকছেন? আচ্ছা, আরে জেলখানা রে, 14 শিকি লাগবে না? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর। তাহলে এই জেলখানার ভিতরে যখন নিবে তখন বলবো ভিতর। একজন আসামিকে বা কয়েদিকে যখন জেলখানার মধ্যে নিবে আমরা বলবো কি? ভিতর। আর যখন সে বাহিরে আসবে তখন আমরা বলবো বাহির। ভিতরে নেবে দণ্ড দিলে, সবসময় মাথায় রাখতে হবে ভিতরে নেবে কি কারণে? দণ্ড দিলে। দণ্ড নিলে একজন অপরাধী ভিতরে থাকবে, জেলখানার ভিতরে থাকবে। যখন আপনাকে দণ্ড দেওয়া হবে তখন মনে করবেন এর এগেইনস্টে ব্যতিক্রম ছাড়া আপনাকে আপিলই করতে হবে, দণ্ডের বিরুদ্ধে কি করতে হবে? তাহলে দণ্ড মানে ভিতর। তাহলে ভিতরে নিবে কয় কারণে? 5টা কারণে ভিতরে নিবে। দণ্ডবিধি 53 ধারা অনুসারে 5টা কারণে ভিতরে নিবে। তাহলে এই 5টা কারণ, মৃত্যুদণ্ড দিলে ভিতরে নিয়ে নিবে, যাবজ্জীবন দিলে কি করবে? ভিতরে নিয়ে নিবে, কারাদণ্ড দিলেও, সশ্রম দিলেও নিবে, বিনা শ্রম দিলেও ভিতরে নিবে, তাই না? অর্থদণ্ড দিলে এটাও পানিশমেন্ট, ভিতরে নেবে না কিন্তু বুকের ভিতর দিয়ে যায়।
টাকা পয়সা কিন্তু অমূল্য জিনিস। টাকাকে অনেকেই তুচ্ছ বলিয়া মনে করে, টাকা ছাড়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারো আদর মেলা ভার। পৃথিবীতে টাকাই সব, অর্থই 100%। তাই একজন একজন মানে 40-এর পর তো পুরুষের বুঝ বাড়ে, একজন 40 পুরুষের কাছে এখন টাকাই সব, তাই না? তাহলে অর্থদণ্ডের সাথে মনে করতে হবে একটা জরিমানা দণ্ড একই জিনিস, ফাইন। এটার নাম হচ্ছে কি বলেন? ফাইন। তাহলে ফাইন হচ্ছে অর্থদণ্ড বা জরিমানা দণ্ড। তাহলে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম যদি থাকে জরিমানার টাকা পরিমাণ, এইটা টাকা দিয়ে বুঝবো যে জরিমানা বা অর্থদণ্ড একই জিনিস। ফাইন করলেও কি হবে বলেন? আপিল হবে। তাহলে আমরা বললাম ভিতর বাহির আপিল। ভিতর 5 প্রকার দণ্ডের বিরুদ্ধে আপিল। সম্পত্তি বাজেয়াপ্তিও 5 প্রকার দণ্ডের মধ্যে একটা দণ্ড। তাহলে সম্পত্তি বাজেয়াপ্তির বিরুদ্ধেও কি করবেন? আপিল করবেন। তাহলে আমি যদি বলি দেখেন ভিতর বাহির আপিল, এই ভিতরের মধ্যে অনেক কিছু আছে। যদি অপর্যাপ্ত দণ্ড দেয়, বলেন কি অপর্যাপ্ত দণ্ড, এর সাথে দণ্ড আছে কিনা? আছে না? আপিল। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধেও কি বলেন? আপিল। শুধু 2 ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিল চলবে না, এটা মাথায় রাখতে হবে সবসময়। কয় ধরনের দণ্ড বলেন? বা 3 ধরনের দণ্ড বলতে পারি আমরা, যে 3 ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না। যদি আপনি কোনো মামলাতে তাৎক্ষণিক অপরাধ স্বীকার করে নেন, যে তাৎক্ষণিক কোনো যদি অপরাধ স্বীকার করে নেন, আদালত আপনাকে তাৎক্ষণিক দণ্ডাদেশ দেবে। এই দোষ স্বীকারোক্তির, নিজের অপরাধের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে যে দণ্ডটা হচ্ছে, এই দণ্ডের বিরুদ্ধে আপনি চাইলেই আপিল করতে পারবেন না। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলা? হ্যাঁ। এরপরে আপনার আছে যে তুচ্ছ মামলার ক্ষেত্রে, এখন আগে ছিল 50 টাকা, এখন বলছে 5000 টাকা পর্যন্ত আপিল করা যাবে না। তুচ্ছ মামলার ক্ষেত্রে 5000 টাকা পর্যন্ত এখন কি করা যাবে না? আপিল করা যাবে না। যেটা ছিল কত টাকা? 50 টাকা ছিল। এরপর আবার বলছে যেটা সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে, আগে ছিল 200 টাকা, এটা করা হয়েছে 5000 টাকা। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে 5000 টাকা পরিমাণ যদি অর্থদণ্ড বা জরিমানা করা হয়, এর বিরুদ্ধে আপিল চলে না। এই 3-4টা আইটেম মাথায় রেখে সব দণ্ড দেখলে আপিল লাগাবো। আমি কি বুঝাইতে পারছি? এই 3টা মাথায় রাখতে হবে যে যখন আমি আমার অপরাধ স্বীকার করে নেব আদালতে, আদালত চার্জ গঠনের সময় জিজ্ঞেস করবে আপনি দোষী না নির্দোষ। তখন আমি তো এক ভালো লোক, আমি বলবো যে হুজুর আমি দোষী, আমি দোষী। আদালত তখন আমাকে তাৎক্ষণিক দণ্ড দেবে। অর্থাৎ ওই দিনই তাকে দণ্ড প্রচার করে যাইতে হবে। আদালত পরে কিন্তু বিপদে, যখন আসামি দণ্ড নিজের দোষ স্বীকার করে নেয়। পিকুলিয়ার মামলাতে যখন স্বীকার করে নেয়, তখন সে বলে যে ঠিক আছে আমি একটু আরো ভাইবানি পরে দিব। হ্যাঁ, তখন আইনজীবীদের ডাকে যে কি ব্যাপার, এখন আমি কি করতে পারি, কিভাবে। আমি বুঝাইতে পারতেছি যে অপরাধ আপনি স্বীকার করে নিয়েছেন, সেই অপরাধের ভিত্তিতে যে তাৎক্ষণিক দণ্ড দেওয়া হয়, এই দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না। আমি বুঝাইতে পারছি? শিওর? আচ্ছা। এরপর জরিমানা দেখলেই আপিল দাগাবো। যত টাকা জরিমানা দেখি আমরা কি দাগাবো? আপিল দাগাবো। যত টাকা অর্থদণ্ড দেখি আমরা কি দাগাবো? আপিল দাগাবো। কিন্তু তুচ্ছ মামলার ক্ষেত্রে যখন 5000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে, তখন এর বিরুদ্ধে আপিল করা যাবে না। আমি কি বুঝাইতে পারতেছি? শিওর? এবং সংক্ষিপ্ত বিচারিক আদালতে যদি 200 টাকা ছিল, এটা 5000 টাকা হয়ে গেছে, যে 5000 টাকা পর্যন্ত যদি অর্থদণ্ড দেওয়া হয় বা জরিমানা দেওয়া হয়, এর বিরুদ্ধে আপিল চলে না। আমি বুঝাইতে পারছি? এবার প্রশ্ন করি। ভিতরটা তো বুঝছেন? ভিতর প্রশ্ন করব। তাহলে আপনার কাছে প্রশ্ন আপনারই করি, প্রশ্নের মধ্যে প্রশ্ন করা যাবে না। বাবা, 5000 টাকা পরিমাণ অর্থদণ্ড করলে এর বিরুদ্ধে কি করবেন? আপিল করবেন। বলছি কি করবেন? আপিল করবেন। 5000 টাকা পরিমাণ যদি আপনাকে অর্থদণ্ড দেওয়া হয়, এর বিরুদ্ধে আপনি আপিল করবেন। কিন্তু সংক্ষিপ্ত বিচারিক আদালতে আপনাকে যদি 5000 টাকা পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়, তুচ্ছ মামলার ক্ষেত্রে যদি আপনার 5000 টাকার অর্থদণ্ড দেওয়া হয়, শুধুমাত্র এই ক্ষেত্রে আপিল চলে না, এছাড়া তো সকল 5000-এ আপিল। যে কোনো মামলায় 5000 টাকা করলেই তো আমি আপিল করে দিব। তাহলে যখন পোস্টে থাকবে তুচ্ছ মামলার ক্ষেত্রে
যখন পোস্টে থাকবে সংক্ষিপ্ত বিচারিক আদালতে, তখন আমরা বলবো যে না, এর বিরুদ্ধে আপিল চলে না, রিভিশন করব আমরা। আর আর যখন এইগুলা না থাকবে, শুধু বলতেছে 5,000 টাকার ক্ষেত্রে কি করবেন, তখন তো আপিল, অর্থদণ্ডের ক্ষেত্রেই আপিল, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5,000 হোক, 10,000 হোক, 5 লাখ হোক। আমি বুঝাইতে পারছি? তাহলে আবার প্রশ্ন করতেছি আপনাকে, করব? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আমাকে শোনা যাচ্ছে কিনা? বাহ, 5,000 টাকা মনে হয়, দুইটাই 5,000 না? আমার কাছে যে সংশোধনীটা আছে এখানে ভুল আছে। এই যে 200 টাকার পরিবর্তে 414 ধারায় 200 টাকার পরিবর্তে 5,000 টাকা হবে। ও ওইখানে তো বাবা, ওটার মধ্যে এটা তো বাবা সংশোধন বলতেছি আমি আব্বু। হ্যাঁ, আমি যেটা বলতেছি রাইট। হ্যাঁ, তাহলে এটা তো, এটা বাবা, আচ্ছা এইটা একটু চেক কইরা দেখেন। হ্যাঁ, একটু চেক কইরা দেখেন। আচ্ছা বলেন, আমার এখানে টপিকস না এগুলা, আমি জানি না এগুলা, আমি প্রশ্ন করব বলছি। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমি আসি নাই। আমার প্রশ্ন হচ্ছে যে কাউকে 5 বছরের কারাদণ্ড দিছে, কি করবেন? আপিল করবেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে 5 বছরের কারাদণ্ড দিলে, অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে 5 বছরের কারাদণ্ড দিলে, তাহলে আইটেম গুলো তো বলা থাকবে। ওই আইটেম বলা না থাকলে আমি সকল দণ্ডের বিরুদ্ধে আপিল লাগাবো। আমি বুঝাইতে পারছি কথা? শিওর বুঝাইতে পারছি? এবার তাহলে 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে কি করবেন বলেন? আপিল করবেন। বাবা, তাহলে 10 বছরের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে, 3 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে, 6 মাসের কারাদণ্ডের বিরুদ্ধে, 1 মাসের কারাদণ্ডের বিরুদ্ধে, 24 ঘন্টার কারাদণ্ডের বিরুদ্ধে। আমি কি বুঝাইতে পারতেছি? তার মানে আপনাকে যখনই কারাদণ্ড দেওয়া হবে, সেন্টেন্স বা পানিশমেন্ট বা দণ্ড বা সাজা বা শাস্তি যখন আপনাকে দেওয়া হবে, তখনই আপনি কি করবেন? আপিল করবেন। শুধু 3-4টা ব্যতিক্রম আমার মাথার মধ্যে কি করতে হবে, রেখে দিতে হবে, যে এইখানে আপিল করা যাবে না। তাহলে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বা অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে আসামিকে যে দণ্ড প্রদান করা হয়, এর বিরুদ্ধে মনে রাখবেন, যেখানে আপিল করা যায় না সেখানে রিভিশনের দুয়ার খোলা আছে। যেখানে আপিল করা যাবে না সেইখানে রিভিশনের দুয়ার খোলা আছে। আবার আপনি যদি আপিলে হেরেও যান, আপিল যদি খারিজ হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, রিজেকশন হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি রিভিশন করতে পারেন। বলেন কি বলছি? আচ্ছা, তাহলে আপিলের বিরুদ্ধে কি করবেন? রিভিশন করবেন। আপিল খারিজ হয়ে গেলে কি করবেন? বা বাবা, আপনার ভালো তো না, আসলেই ভালো। ভালোকে ধরেন, ভালো না বললে তো বিপদ। আমরা হচ্ছে এইখান থেকে আমরা যাব শনির একটা ক্যাম্পাসে চলে যাব ইনশাল্লাহ। শুক্রবার থেকে আমাদের শনির একটায় ক্লাস হবে, এবং শুক্রবার আমি বিকেল 3টায় আপনাদের ক্লাস দিতে চাই, যেহেতু মিলাদ রেখেছে, একটু নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চলে আসবেন 3টা 3:30। আপনারা যারা আছেন তারা আমাদের ক্যাম্পাসে আসতে পারেন শুক্রবারে মিলাদে অংশগ্রহণ করতে। আমরা শনির একটা একদম পকেট গেট, এটা হচ্ছে শনির একটা বাজার সংলগ্ন, বাজারের ঠিক কাছে স্বাধীনতা ভবনে আমাদের ক্যাম্পাস, রাস্তা থেকে একদমই কাছে। শনিবার শুক্রবার হচ্ছে 3:30টায় আপনারা আসবেন। তাহলে আমরা মনে করতেছি দণ্ড বুঝে গেছি, দণ্ডের বিরুদ্ধে আমরা কি করব? তাহলে সম্পত্তি বাজেয়াপ্তির বিরুদ্ধে করবেন কি? আপিল করবেন। তাহলে আপিল খারিজের বিরুদ্ধে করবেন কি? বাহ, এইটাই বুঝাইতে চাইছি। 3 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করবেন কি? 6 মাসের কারাদণ্ডের বিরুদ্ধে, 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে, 6 মাসের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে, স্বীকারোক্তির ভিত্তিতে 6 মাসের কারাদণ্ডের বিরুদ্ধে। বাবা, এইবার বুঝছি না বাবা। তাহলে 500 টাকা জরিমানা দণ্ডের বিরুদ্ধে কি করবেন? আপিল। 500 টাকা হইলেও আপিল, 5,000 হইলেও আপিল। তুচ্ছ বললে আপিল হবে না, সংক্ষিপ্ত বললে আপিল হবে না। মাথায় এগুলো রাখলেই হয় আমার মনে হয়। এগুলাই যে আপনাদের ফাঁদে ফেলতেছে, আপনারা যে বোঝেন না বা বোঝার চেষ্টা করতেছেন না। আমি বুঝাইতে পারতেছি কথাগুলা, এগুলা বোঝার জিনিস।
অনেক বোঝা না, ভারী না? এই যে ঘুম চলে আসছে, ঘুম যায় না এখনো, তাহলে বাহিরে চলে যেতে হবে। তাহলে বাহির মানে খালাস, অ্যাকুইটাল। ভিতর বাহির আপিল করছি, বাহির মানে কি বলেন? খালাস বা অ্যাকুইটাল। তাহলে খালাস বা অ্যাকুইটালের বিরুদ্ধে কি করবেন? আপিল করবেন। আমি বুঝাইতে পারছি? তাহলে দেখেন, একটা মামলার, ফৌজদারি মামলার ফলাফল পেলে দুইটা পাই। কয়টা পাই? দুইটা পাই। একটা পাই পানিশমেন্ট আর একটা পাই খালাস। একটা দেওয়ানি মামলারও ফলাফল দুইটা, একটা হচ্ছে ডিক্রি আর একটা কি আর একটা হলো খারিজ। তাহলে খারিজও ডিক্রি সমতুল্য, দেওয়ানিতে বলা আছে খারিজও কি ডিক্রি সমতুল্য, মানে দুইটাই একই। তাহলে এগুলা বুঝতে হবে, এগুলা বুঝতে হবে কি দণ্ড পাইলে লাভ কার, বাদীর না আসামির? লাভ বাদীর, মানে বাদী জিতে গেছে। হ্যাঁ, যদি আসামির দণ্ড পায় সেক্ষেত্রে বাদী জিতে গেছে। তাহলে আপিলটা কি বাদী করবে নাকি আসামি করবে? তাহলে দণ্ড পাইলে কার অধিকার জন্মাইলো? আপিলের আসামির। এইগুলো কিন্তু বুঝতে হবে, আসামির অধিকার জন্মাইছে। খালাস পাইলে লাভটা কার? আসামির লাভ। লস পাইলো কে? তাহলে খালাসের বিরুদ্ধে আপিল করবে কে? বাদী করবে। ওকে, তাহলে আমাদের অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। মাথায় রাখতে হবে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও আপিল করতে হবে। তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। দেওয়ানি রায়েও আপিল, জাজমেন্ট। রায় হচ্ছে কি? জাজমেন্ট। তাহলে জাজমেন্ট, দেওয়ানি রায়ের বিরুদ্ধেও আমরা আপিল করব, আবার ফৌজদারি রায়ের বিরুদ্ধেও আমরা আপিল করব। জাজমেন্টের বিরুদ্ধে আপিল, এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমাকে কোনো ট্রাইব্যুনাল যদি আমাকে খালাস প্রদান করে সেক্ষেত্রে আমি কি করব? জি না, আমি দেয়া ঘুমাবো। আমাকে খালাস দিছে, খালাস কারে দিছে? আসামিকে। আমাকে দিছে না? তাহলে আমি দেয়া কি করব? আমাকে বের করে দিবে যে যা বাবা, তোর আর দরকার নাই, তুই দেয়া কি ঘুমা। আমি তো আর আপিলে যাব না। আপিলে যাবে কে? বাদী চলে যাবে। আপিল সব সময় উচ্চ আদালতে হয়, মাথায় রাখতে হবে। আপিল কোথায় হয়? উচ্চ আদালত। এখন আপিল উচ্চ আদালতে হয়, এটা বললাম হাইকোর্ট বললে হবে না। উচ্চ আদালতে এখানে তিনটা বুঝাবো, মানে অধস্তন, একটার আর একটা উচ্চের। তাহলে তিনটা আপিল আদালত আছে ফৌজদারিতে। কয়টা? একটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেকটা হলো দায়রা, আর একটা হলো হাইকোর্ট। কয়জনের ফৌজদারি আপিল ক্ষমতা আছে? তিনটা আদালতের। কয়টা আদালত? তিনটা। কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত এবং হাইকোর্ট। বাবা, এগুলা কি আসলে লেখার জিনিস? যারা খোঁচাইতেছেন কলমটা, এগুলা ব্যক্তিগত যোগ্যতার কথা ছিল না? সবার নিয়ে আসার কথা ছিল না আমার কাছে? বইপত্রে তো নাই এগুলা। এগুলা তো লেখেন কেন তাইলে? সারা জীবনে এইভাবে তো শেয়ার করে নাই কেউ। ওই নোটটা কোনো কাজে লাগবে না। ভিডিওটা রইবে করছি না, আবার 7 দিন পর ডিলিট হয়ে যায়। তার মানে যার দরকার আছে এর মধ্যে নিয়ে নিতে হবে। লাইভ শেয়ার করে দিবেন, যারা লাইভ দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন। দেখেন, তাইলে আমরা ধরে নিতেছি যে আপিল মোটামুটি বুঝতে পারছি, তাই না? আপিলটা মোটামুটি বুঝছি। এই ভিতর বাহির ছাড়া যা আছে সব জায়গায় রিভিশন লাগাবে। অর্থাৎ কোনো জায়গায় দণ্ড দেখলে রিভিশন লাগাবো না, আপিল লাগাবো, তাই না? তা কোনো জায়গায় খালাস দেখলে কি লাগাবো না? খালাস দেখলে রিভিশন লাগাবো না, আপিল লাগাবো, তাই না? তারপর কোন জায়গায় যদি আমরা দেখি তাৎক্ষণিক দণ্ড, তখন রিভিশন লাগাবো, আপিল লাগাবো না, তখন রিভিশন লাগাবো। এইগুলা তো বুঝতে পারতেছি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হ্যাঁ বলেন। তাহলে জামিন, একটা মামলা যখন ফৌজদারি মামলা শুরু হবে, সত্য হোক আর মিথ্যা হোক, বলেন কি ফৌজদারি মামলা যে খায় সেই উকিলের কাছে আইসা বলে, হুজুর আমার নামে একটা কি হয়েছে? মিথ্যা মামলা। ইস, ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে। এই সবাই বলে, এটা ম্যাক্সিমামই বলে যে আমার নামে। এখন আপনাকে তাকে বুঝাইতে হবে যে এটা সত্য হোক আর মিথ্যা হোক, এই মামলাটা আপনাকে ফেস করতে হবে। একটা লিগাল প্রসিডিং এর মধ্যে আপনি ঢুকে গেছেন। এই প্রসিডিং এ কেন ঢুকছেন? আপনি যদি খুব ভালো হইতেন তাহলে তো ঢুকতেন না। নিশ্চয়ই কোনো ঘাপলা করছেন। কিছু ঘাপলা করার কারণেই আপনি এই প্রসিডিং এর মধ্যে কি করেছেন? ঢুকে গেছেন। এখন এই প্রসিডিং ফেস না করা পর্যন্ত আপনাকে আমাদের হাজিরা দিয়ে যাইতেই হবে।
তাহলে গত ক্লাস থেকে বলেন, গত ক্লাসে আমি পড়ে আছি, একটা মামলা গ্রহণ করবে কে থানাতে? ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাহ, মামলা তদন্ত করবে কে? এসআই থেকে আইজিপি পর্যন্ত। ওরে বাপ রে বাপ, আরে বাপ, এসআই পারবেন? ওরে বাবা বাবা, আরে চ্যালেঞ্জ আগের থেকে। প্রথম ক্লাসে ঘুমায় নাই হয়ে যায়, দেখি যে কার পারে না, টিকতে পারতেছে না। ফৌজদারি মজা না বলেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে একবার মাথা ধরে গেলে ওটা হবে। তাহলে আমি ধরে নিচ্ছি একটা মামলা সত্য হোক মিথ্যা হোক, আমাকে প্রথম যে শর্তটা নিতে হবে সেটা কি? জামিন। সত্য হইলেও জামিন নিতে হবে, মিথ্যা হইলেও জামিন নিতে হবে, জামিন যোগ্য হইলেও জামিন নিতে হবে, জামিন অযোগ্য হইলেও জামিন নিতে হবে। মানে তুমি আদালতে যাবাই, জামিন যোগ্য হইলেও আদালতে হাজিরা দিয়ে আসতে হবে, আর অযোগ্য হইলেও আদালতে হাজিরা দিয়ে আসতে হবে, কারণ তুমি একটা প্রসিডিং এর মধ্যে ঢুকে গেছো। অনেকে কয় আমারে মিথ্যা মামলা দিচ্ছে উকিল, আমারে বোঝে না, পারে না। এখন ওই প্রসিডিং শেষ না করা পর্যন্ত উকিলের হাতে আসলে কোনো কিছু করার নাই। আপনাকে যে সান্ত্বনার বাণী শোনায় এইটাই সন্তুষ্ট হওয়া উচিত আপনার, যে আর 1 সপ্তাহ 2 সপ্তাহ কইরা ছোট ছোট ডেট দিলে আপনার সান্ত্বনা পাওয়া যায়, যে আর কয়টা দিন পর দেখা যায় যে খুব কম হয়। আপনাকে মানসিক প্রশান্তি দিচ্ছে না, আপনি যে মামলা খেয়েছে সে তো ঝামেলার মধ্যে আছে, একটা মানসিক প্রশান্তির জন্য আপনার কাছে আসে, আপনি আইনজীবী, তাকে তো এই মানসিক প্রশান্তিটা দিয়ে রাখতে হবে, যে বাবা এটা একটা লিগাল প্রসিডিং, এর মধ্যে তুমি ঢুকে গেছো, তোমাকে মাসে মাসে কিন্তু আসতে হবে। সত্য মামলা হোক আর মিথ্যা মামলা হোক, প্রথম আবেদন জামিনের প্রশ্ন হবে। প্রথম প্রশ্নটা কি? জামিনের প্রশ্ন। এটা জামিন যোগ্য অপরাধ না জামিন অযোগ্য অপরাধ? যদি জামিন যোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে 496 ধারাতে তিনি জামিনের আবেদন করবেন একজন আইনজীবী। কত ধারাতে করবেন? 496 ধারাতে জামিনের যদি আবেদন করা হয় এবং সেটা যদি জামিন যোগ্য অপরাধ হয়, বিচারক যদি সেক্ষেত্রে জামিন মঞ্জুর না করেন, আদালত অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবে। একটা জামিনযোগ্য অপরাধের জামিন দেওয়া একজন ব্যক্তির আইনগত অধিকার। একটা জামিনযোগ্য অপরাধে একজন ব্যক্তির জামিন পাওয়া কি ধরনের অধিকার? আইনগত অধিকার। আর আইনগত অধিকার যা কিছু আছে সবকিছু আদালত মানতে বাধ্য। যদি এই আইনগত অধিকার কোনোভাবে সে খর্ব করে, সেক্ষেত্রে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবে কে? আদালত। আদালতের উপরে সতর্ক বার্তা আছে। এখন দেখা যাচ্ছে জামিন অযোগ্য অপরাধ এটা হইতে পারে। এটা কি হইতে পারে বলেন? জামিন অযোগ্য অপরাধ। তাহলে জামিন অযোগ্য অপরাধ যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে 497 ধারাতে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন চাইতে হবে। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আমরা 497 ধারাতে যদি প্রেয়ার বা দরখাস্ত দেই, সেক্ষেত্রে আদালত তার ইচ্ছাধীন বা স্বেচ্ছাধীন বা সবিবেচনামূলক ক্ষমতা বলে উক্ত জামিন মঞ্জুরও করতে পারেন, নাও মঞ্জুর করতে পারেন। জামিনের ক্ষেত্রে এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। উচ্চ আদালত এই ব্যাপারে হয়তো তার জামিনের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু তাকে জামিন দেওয়া থেকে বিরত রাখতে পারে না। জামিন দেওয়া থেকে কি করতে পারে না? বিরত রাখতে পারবে না। সে জামিন দিলে হয়তো সেই উচ্চ আদালত জামিন না মঞ্জুর করতে পারে, বাতিল করে দিতে পারে, কিন্তু তাকে জামিন দেওয়ার এই অর্ডার থেকে কি রাখতে পারবে না? বিরত রাখতে পারবে না। কারণ জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া একজন আসামির আইনগত অধিকার নয়, আদালতের ইচ্ছাধীন স্বেচ্ছাধীন সবিবেচনামূলক ক্ষমতা। যোগ্যতে আইনগত অধিকার, অযোগ্যতে আদালত দিতেও পারে। এটাকে বলবো মর্জি, মর্জি না। যদি আদালত মর্জি হয়, আদালতের যদি মর্জি হয় সেক্ষেত্রে আদালত মঞ্জুর করবেন, আর যদি আদালতের মর্জি না হয় সেক্ষেত্রে দরখাস্তটি না মঞ্জুর করবেন। তাহলে আমার যদি 497 ধারাতে জামিনের দরখাস্ত না মঞ্জুর হয়ে যায়, আমি একটা সিআর মিস করব দায়রা আদালতে। কোন আদালতে করব? দায়রা আদালতে যদি দেয় সেক্ষেত্রে হাইকোর্টে করব। বুঝাইতে পারছি? সিআর মিস করার ক্ষমতা 498 ধারাতে দুইটা আদালতের আছে, দায়রা আদালতের আছে আর হচ্ছে হাইকোর্টের আছে। তাহলে জামিনের এগেইনস্টে বা জামিন না মঞ্জুর হইলে বা মঞ্জুর হইলে আপনি কি করবেন? জামিন বাতিলের আবেদন চাইবেন। কে চাইবে? এটা বাদী পক্ষ, তাই না? আর আসামির জামিন যদি না মঞ্জুর হয় সে সিআর মিস করবে। কত ধারাতে করবে? 498 ধারাতে। তাহলে এইভাবে বলা যায় না যে 497 ধারাতে জামিন না মঞ্জুর হলে 498 ধারায় সিআর মিস করা যায়, বলা যায় না। তাহলে খেয়াল করেন, একটা মামলা হওয়ার পরে কিন্তু আপনি সত্য হোক মিথ্যা হোক এই মামলার জাজমেন্ট আমরা দিতে পারবো না। আমাদের প্রথম যে প্রশ্নের সম্মুখীন হইতে হবে আদালতের কাছে, সেই প্রশ্নটা কি? জামিন।
তাহলে আদালতের কাছে জামিনে থাকলাম, আমরা জামিনে থাকার পর আমরা মামলা মোকদ্দমা কইরা একটা জাজমেন্টের পর্যায়ে আসলো, রায়ের মাধ্যমে আদালত দণ্ড বা খালাস মঞ্জুর করে। কিসের মাধ্যমে? রায়ের মাধ্যমে আদালত দণ্ড বা খালাস মঞ্জুর করে, এবং এটা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত। এর বিরুদ্ধে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। রায়ের মাধ্যমে আদালত কি করবে? দণ্ড বা খালাস দিবে। আচ্ছা, তাহলে মাই ডিয়ার, আমরা যদি একটু ছক করি, যে দণ্ড লিখছেন না, ওই দণ্ডের কাছে মৃত্যুদণ্ড থেকে শুরু করে একদিনের কারাদণ্ড পর্যন্ত হইলেও আপিল লিখে নিতে পারেন কথাটা, যে মৃত্যুদণ্ড থেকে একদিনের কারাদণ্ড পর্যন্ত আপিল। হ্যাঁ, মানে 24 ঘন্টার আটক আদেশের বিরুদ্ধে দেখলে মনে হয় যে কেমন জানি, মৃত্যুদণ্ড থেকে একদিনের কারাদণ্ড হইলেও আপিল, আর 1 টাকা অর্থদণ্ড থেকে অসীম অর্থদণ্ডে আপিল। এবার কিন্তু খবর আছে, খবর একখান দেরি হয়ে যায়। একদিন লেখেন 24 ঘন্টার আটক, 1 টাকা থেকে অসীম, অসীম 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 মানে সীমাহীন, কিন্তু অত্যাধিক নয়, মানে কল্পনার একটা সীমা রাখতে বলছে, যদিও সেটা কল্পনা। হ্যাঁ, কিন্তু অত্যাধিক নয়, অসীম কিন্তু অত্যাধিক নয়। সুন্দর কথা। লিখেছি, যদি লিখতেন বলি নাই, যদি লেখছেন ভালো, এটা আল্লাহ আপনাদের মনে বাসনা পূর্ণ করুক। তাহলে আমি একটা ছোট ধারা বলি আপনাদেরকে। কত ধারা? ছোট ধারা। 407, 408, 410 লেখেন ছোট করে। 407, 408, হ্যাঁ নিচে 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 407, 408, 410 লিখেছেন? এবার প্রশ্নটা করে ফেলি, আমার মনের মধ্যে হয়ে আছে। প্রশ্নটা আপনাকে করি, 200 টাকা জরিমানা দণ্ডের বিরুদ্ধে কি করবেন? আপিল করবেন। আচ্ছা, 5000 টাকা জরিমানা দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন। ও বাবা, সংক্ষিপ্ত বিচারিক আদালতে 200 টাকা জরিমানা করা হলে আপিল করা যাবে? 5000 টাকা পর্যন্ত সংক্ষিপ্ত বিচারিক আদালতে আপিল করা যাবে না। তুচ্ছ মামলায় 5000 টাকা পর্যন্ত আপিল করা যাবে না। তাহলে 200 টাকা পড়ে না 5000-এর নিচে? ঘাবড়ায় গেছে না? চলে সংক্ষিপ্ত, হ্যাঁ, তাহলে তুচ্ছ মামলায় 200 টাকা যদি জরিমানা করা হয়, এর বিরুদ্ধে কি করবেন? এর বিরুদ্ধে আপিল করা যাবে না। 5000 টাকা পর্যন্ত চিন্তা করবেন, 1 টাকা থেকে 5000 টাকা। এবার আবার প্রশ্ন, 5000 টাকার অর্থদণ্ডের বিরুদ্ধে কি করবেন? আপিল করবেন। বাহ, ভালো বুঝছেন আপনারা। এইগুলাই ভুল করে মানুষ, এগুলাই মানুষ ভুল করে। আমি অনেক ভালো ভালো বইয়ের মধ্যে দেখছি 200 টাকা, আগে তো ছিল এটাতে সংক্ষিপ্ত বিচারিক আদালতে 200 টাকা। ওই প্রশ্ন আসছে 200 টাকার বিরুদ্ধে কি করবেন, সে রিভিশন দাগায় রাখছে, হবে কি? আপিল। সংক্ষিপ্ত দিয়ে প্রশ্নই হয় নাই। বুঝাইতে পারছি? হ্যাঁ রে, ট্যালেন্ট ট্যালেন্ট আব্বা, খুব ভালো। তাহলে 407 লিখছেন। 407-এর নিচে লেখেন যে তৃতীয় ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল। তৃতীয় ও দ্বিতীয়, তৃতীয় ও দ্বিতীয়। তাহলে তৃতীয় দিয়ে শুরু করছি তো কারণ আছে, তাই না? ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল কত ধারায় করবেন? 407 ধারাতে করবেন। ওকে ওকে ওকে, আচ্ছা, লিখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। তাহলে এবার প্রশ্ন করি, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পরিমাণ দণ্ড দিতে পারে? হ্যাঁ, তৃতীয় 2-2, অর্থাৎ 2 বছরের কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা দণ্ড দিতে পারেন। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? এই যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের কারাদণ্ড দিলেন, 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করলেন, এর বিরুদ্ধে 407 ধারায় কার নিকট আপিল করবো আমরা? না, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট।
চিফ জুডিশিয়াল আপনি হ্যাঁ দণ্ডের বিরুদ্ধে আপিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট লিখলেই হয়। চিফ জুডিশিয়াল 407-এ 400 এই দণ্ডের বিরুদ্ধে আপিল, এইখানে লেখেন চিফ জুডিশিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার পড়েন দেখেন মিলে গেছে কথা, মিলছে না? তাহলে আপিল আদালত কয়টা পাইছি আমরা? তিনটা, তার মধ্যে পাইছি একটা চিফ জুডিশিয়াল। এখন একটা মজার কথা আছে এখানে, বিমারি কেমন বিমারি, চিফ মেট্রোপলিটনের আপিল ক্ষমতা নাই। বলেন কি? কিন্তু বিচারিক ক্ষমতা আছে, কিন্তু আপিল ক্ষমতা নাই। যেহেতু দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগরে ঢুকতেই পারে না, তাদের আবার আপিল কিসের? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগরে ঢুকতেই পারে না, তাহলে তাদের আপিল কিসের? তারা তো এখানে দণ্ডই দিতে পারবে না, তাই না? তারা নাই। এই কারণে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কি আছে? আপিল ক্ষমতা আছে, কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল ক্ষমতা নাই। আমি বুঝাইতে পারতেছি হালকা করে? তাহলে 2 লক্ষ টাকা পরিমাণ জরিমানার আদেশের বিরুদ্ধে কি করবেন? আপিল করবেন। ও কত ধারাতে করবেন? এক্সিলেন্ট, 408 লেখেন। না আরেকটু যাই বাবা, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পরিমাণ দণ্ড দিতে পারবেন? 3 বছর 3 লক্ষ টাকা। ও বাবা, 3 তাহলে 2-এ আছে 3 আর 3-এ আছে 2। এইখানে জটলাটা পাকায় পরীক্ষার হলে। জটলাটা পাকায় কোথায়? এইখানে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারে? 3 লক্ষ। হ্যাঁ দেখছেন, ভুল করতেছে, অবচেতন মনে ভুল করতেছে। হ্যাঁ প্রশ্নটা শোনেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারে? 3 লাখ টাকা। অবচেতন মনে একজন 2 বলতেছে, খেয়াল করতেছেন? তৃতীয় হইল 2 আর দ্বিতীয় হইল 3। আবার করি প্রশ্নটা, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন? 2 লক্ষ টাকা। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত? 3 লক্ষ টাকা। এক্সিলেন্ট, ভালোই ছেলেটা। তাহলে এই 3 লক্ষ টাকা যদি জরিমানা করে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই দণ্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপিল করবেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে করবেন। কত ধারায় করবেন? কত ধারা? সুপার, অনেক ভালো আপনারা। 408 কি লিখছিলেন আব্বু? কিছুই লেখেন নাই? আহারে এই কপাল। তাহলে প্রথম থেকে যুগ্ম পর্যন্ত লেখেন। দণ্ড বা দণ্ডাদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে প্রথম থেকে যুগ্ম প্রথম থেকে যুগ্ম। ওকে, দণ্ডাদেশের বিরুদ্ধে হ্যাঁ আপিল দায়রা আদালতে বা মহানগর দায়রা আদালতে, বা মহানগর দায়রা আদালতে। লিখেছি? হাতের লেখা তো একদম সুন্দর, দুইজনের একই রকম। আলালের ভাই দুলাল, এক কলেজের। ওরে বাবা, বাবা লিখেছি। শুনতে ছোট লাগে যে প্রথম থেকে যুগ্ম, কিন্তু বাবা এইটাই আপনাকে ভরকাইয়া দেবে, ঘাবড়াইয়া যাবে। কিরকম দেখেন, এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাথে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুক্ত আছে না? মেট্রোপলিটনের পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে না? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে না? তারপর যুগ্মের পর মহানগর যুগ্ম দায়রা আছে না? তা মেট্রোপলিটন কমান, অর্থাৎ মেট্রোপলিটনের আর প্রথম শ্রেণীর ক্ষমতা এক করে আসছি না? তাহলে যদি মেট্রোপলিটন দণ্ডাদেশ দেয়, আপিল করবেন মহানগর দায়রার কাছে। আর যদি প্রথম শ্রেণী দণ্ডাদেশ দেয়, তাহলে আপিল করবেন দায়রার কাছে। আমি বুঝাইতে পারছি? যার যে রাস্তা, জুরিডিকশন তো আলাদা করে আসছি আমরা 7 ধারাতে করে আসছি না, যে মহানগর এলাকায় মহানগর দায়রা নাম হবে, এর বাইরে হবে দায়রা আদালত। তাহলে আমরা জুরিডিকশনকে শুরুতেই চেঞ্জ করে তো আসছি। রিল্যাক্স। তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি কোনো দণ্ডাদেশ প্রদান করেন, এর আপিল কোথায় করবেন বলেন? মহানগর দায়রাতে। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করলে দায়রা আদালতে করবেন। বুঝতে পারতেছেন? এর পেটের মধ্যে অনেক কথা আছে,
তাহলে পেটের মধ্যে লুকিয়ে আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা আদালত বা মহানগর যুগ্ম দায়রা আদালত, অনেকে ঢুকে আছেন এর মধ্যে। রিল্যাক্স, রিল্যাক্স। তাহলে এবার আপনাকে প্রশ্ন করি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে কার নিকট আপিল? বলেন। আবারও বলতেছি যে চিফ প্রথম থেকে যুগ্ম পর্যন্ত যত দণ্ডাদেশ দিবে তার আপিল করব দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতে। প্রথম থেকে যুগ্ম, তাহলে প্রথমের সাথে মেট্রোপলিটন আছে, তারপর আছে চিফ জুডিশিয়াল, চিফ জুডিশিয়ালের সাথে চিফ মেট্রোপলিটন আছে, তারপর আছে যুগ্ম দায়রা, তারপর আছে মহানগর যুগ্ম দায়রা। রিল্যাক্স। এবার আপনাকে প্রশ্ন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপিল করবেন? না, দায়রা আদালতে করবেন। যদি চিফ মেট্রোপলিটন বলতাম তাহলে মহানগর হইতো, যেহেতু চিফ জুডিশিয়াল বলছি এই কারণে দায়রা হবে। আমি কি বুঝাইতে পারতেছি না? এখনো পারতেছি? মেট্রোর সাথে মহানগর জড়িত, তাই তো? একটা বাংলা একটা ইংলিশ। ও ট্রেন ট্রেন আর বাস বাস, বাবা। মেট্রো রেলের কে ভালো ছেলে তো, জিনিয়াস। নেপোলিয়ান যদি 7 বার পরাজিত না হইতো, 8 বারের বার কি জিততো? নেপোলিয়ান যে জিনিয়াস হয়েছে কিন্তু 7 বার পরাজিত হয়। আমি কিন্তু ওইটাই ভাবছি, ওই চাপাই না, চাপাই চাপাই শাহি আলম। হ্যাঁ হ্যাঁ, রিল্যাক্স। এবার আপনাকে প্রশ্ন জনাব, যুগ্ম দায়রা আদালত কোন কারাদণ্ড প্রদান করলে এর আপিল কোথায় করবেন? বলে দিছে? আপনি কি তার সাথে একমত? দুইটাই হবে না। যুগ্ম দায়রা আদালত যদি কারাদণ্ড প্রদান করেন, এর ক্ষেত্রে আমরা কোথায় যাব? দায়রা আদালতে যাব। আর যদি বলতাম মহানগর যুগ্ম দায়রা যদি কারাদণ্ড প্রদান করেন, তাহলে যাইতেন কোথায়? মহানগর দায়রায় চলে যাইতেন, তাই না? দেখছেন অ্যাবসেন্ট মাইন্ড হইলে কি হয়? বাস বলে নাই, বাস। আমিও বলছি যে আমিও নিছি। শাহি, চাপাই, চাপাই চাপাই, ওই যে চাপাই চাপাই। আমার এক ফ্রেন্ড ছিল, নতুন আসছে স্কুলে, তাই না? নতুন আসছে স্কুলে, এখন জিজ্ঞেস করতেছে, বাবা স্যার জিজ্ঞেস করে তোমার নাম কি, এরকম পকেটে হাত দিয়ে বলে স্যার চাহি আলম। আবার জিজ্ঞেস করে বাবা তোমার নাম কি, বলে স্যার চাহি আলম। তারপরে আমরা বুঝতে পারতেছি, আমরা শুনতেছি যেটা, পরে স্যার আমাদের বলে দিল ওইটা হবে শাহি আলম। চাহি আলম ক্যাশ কে, ও স্মার্ট, ওই এলাকাতেই থাকে না। আমি জানি না এটা, বললে হবে। তাহলে কোথায় আছি? 408-এ আছি। 408-এ একটা ম্যাজিক আছে, ওইখানে যাওয়া যাবে না। 408-এ একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা হচ্ছে 5 বছরের একটা ম্যাজিক আছে 408-এ। এই 5 বছরের ম্যাজিকটা বুঝতে হবে। যুগ্ম দায়রা 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে না, পড়ে আসছি না আমরা, পড়ে আসছি। তাহলে যুগ্ম দায়রা যদি 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়, এর আপিল করব আমরা দায়রা আদালতে। আর 5 বছরের উপরে যদি কারাদণ্ড প্রদান করে, এর আপিল আমরা করব হাইকোর্টে। এটা লেখা নেন 408-এর কাছে, যে 5 বাংলার 5 লেখেন একটা বড় করে। হ্যাঁ, তাহলে 5 বছর পর্যন্ত আপিল দায়রা আদালতে যুগ্ম দায়রার। আর 5 বছরের উপরে যদি যুগ্ম দায়রা চলে যায় কারাদণ্ড দিতে, এর আপিল করবো কোথায়? হাইকোর্টে। 408 ধারার ক্ষমতা বলে। আমি বুঝাইতে পারছি কথা? শিওর? বা 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 বা, ওকে, বুঝতে পারছেন? এটা বড় করে 410-এর কেটে দেন, না মিলবে না।
বাইরে কি বৃষ্টি অনেক? ঠিক আছে ঠিক আছে। তাহলে 5 বছর কল্পনায় রাখেন কে দিতে পারে? দেখেন দ্বিতীয় শ্রেণী তো দিতে পারতেছে না 5 বছর পর্যন্ত, তৃতীয় কি দিতে পারতেছে না, দিতে পারতেছে কে? প্রথম শ্রেণী। তা প্রথম শ্রেণী তো 5-এর উপরেই যাইতে পারে না, প্রথম শ্রেণী 5-এর উপরে, সে তো অটো দায়ের আদালতে যাইতে হবে, বোঝা যায় তারটাই, তাই না? কিন্তু যখন 10 বছর পর্যন্ত আসলো যুগ্ম দায়রায়, তখন আমাদের 5 বছর পর্যন্ত মনে রাখতে হবে যে এর আপিল করব কোথায়? দায়রা আদালতে। আর 5 বছরের উপরে গেলে এবার প্রশ্ন করব কাকে? ওনাকেই করব। বাহ, যুগ্ম দায়রা আদালত 7 বছরের কারাদণ্ড দিলে এর আপিল কোথায় করবেন? হাইকোর্টে করবেন। কত ধারায় করবেন? 408। রিল্যাক্স। যুগ্ম দায়রা আদালত 5 বছরের পর্যন্ত কারাদণ্ড দিলে কোথায় আপিল করবেন? দায়রা। 5 বছর পর্যন্ত দিলে দায়রা আদালতে। এক্সিলেন্ট ছেলেটা, তো ভালোই তো। যুগ্ম দায়রা 10 বছর দিলে হাইকোর্টে যাবেন। আচ্ছা আচ্ছা, আসলেই কিন্তু ভালো। কারে ওরে, ও প্রশ্ন করার আগে প্রশ্ন করে। এবার আপনাকে করি, বিশেষ ম্যাজিস্ট্রেট 7 বছরের কারাদণ্ড দিলে এর আপিল কোথায় করবেন? না, এটা এটা দায়রা আদালতে হবে, মাথায় রাখতে হবে। চিফ জুডিশিয়াল এবং বিশেষ ম্যাজিস্ট্রেট যদি 7 বছরের কারাদণ্ড দেয়, সেক্ষেত্রে এর আপিল করবো আমরা দায়রা আদালতে। এইখানে এই টেকনিক প্রযোজ্য হবে না, এটা শুধু যুগ্মের ক্ষেত্রেই প্রযোজ্য। এই টেকনিকটা কির ক্ষেত্রে প্রযোজ্য? যুগ্মের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার প্রশ্ন করি, আপনাকে করি, যে যুগ্ম মহানগর দায়রা আদালত 5 বছরের কারাদণ্ড দিলে কোথায় আপিল করবেন? মহানগর দায়রায়। বাহ। আর যদি 5 বছরের উপরে দেয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছরের কারাদণ্ড দিলে দায়রায় করবেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 7 বছরের কারাদণ্ড দিলে মহানগর। তা ভালো বুঝতেছেন আপনার, যুগ্ম দায়রা 7 বছরের কারাদণ্ড দিলে হাইকোর্টে যাবেন। এক্সিলেন্ট, আমার আর লাগবে না এটা। লেখেন 410। বুঝতে পারতেছি না? বাহ, মাঝে মাঝে ঘাবড়াইয়া যাই আর আমি ডরাইয়া যাই। $410। রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা, দেখেন রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে একটা বিড়ম্বনা আছে। বিড়ম্বনাটা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় ম্যাজিস্ট্রেট আদালতে, বিচার করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আপিল হয় হাইকোর্টে। আবার রাষ্ট্রদ্রোহিতার মামলা সরকারের অনুমতি ছাড়া নেওয়াও যায় না। সরকার মানে অ্যাটর্নি জেনারেল, সরকারের প্রতিনিধিত্ব করেন কে? অ্যাটর্নি জেনারেল। সরকার বা অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহিতার মামলা করাই যায় না, সরকার অনুমতি দিলে করা যায়। তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলা কে করবেন? যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি সরকারের অনুমতি নিয়ে করবেন। সরকারের অনুমতি ছাড়া পুলিশও এই মামলা গ্রহণ করবে না, এই মামলা কিন্তু আদালতও গ্রহণ করতে বা আমলে নিতে পারবে না। মাথায় রাখতে হবে কিন্তু এগুলা। তাহলে এই জন্য একটা প্রোটোকল রাখছে যে রাষ্ট্রদ্রোহিতা 5 বছর হোক আর 3 বছর হোক আর যাবজ্জীবন হোক, রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কিন্তু 3 বছর থেকে যাবজ্জীবন। 3 বছর থেকে যাবজ্জীবন, সেটা যাবজ্জীবন হোক আর 3 বছর হোক, যাই হোক না কেন, এর আপিল 410 ধারার ক্ষমতা বলে হাইকোর্টে দায়ের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? এরপরে লেখেন তাহলে রাষ্ট্রদ্রোহিতা কমা, রাষ্ট্রদ্রোহিতা কমা দায়রা আদালত কমা মহানগর দায়রা আদালত। রাষ্ট্রদ্রোহিতা কমা দায়রা আদালত মহানগর দায়রা আদালত, দায়রা আদালত মহানগর দায়রা আদালত কমা অতিরিক্ত দায়রা আদালত। কোন দণ্ডাদেশ প্রদান করলে, কোন দণ্ডাদেশ প্রদান করলে
কি হবে? হাইকোর্টে আপিল দায়ের করতে হবে। ওকে, আচ্ছা। লিখেছি বাবা। তাহলে হাইকোর্ট যদি কাউকে 5 বছরের কারাদণ্ড দেয়, তা আপিল করবেন কোথায়? তার নিচে তো যাওয়া যাচ্ছে না। যেহেতু দায়রা আদালত দিয়েছে, দায়রা আদালত কাউকে 5 বছরের কারাদণ্ড দিলে কি চিফ জুডিশিয়ালের কাছে আপিলে যাওয়া যাবে? ইজ্জত থাকবে? তাহলে মনে করতে হবে দায়রা আদালত, মহানগর দায়রা আদালত, অতিরিক্ত আদালত যে শাস্তি দিক না কেন, অটো হাইকোর্টে যাইতে হবে। সেটা 1 বছরের হোক, 1 দিনের হোক, 5 দিনের হোক, আর মৃত্যুদণ্ড হোক। কারণ দায়রা আদালত 5 প্রকার দণ্ডই দিতে পারে। সে মৃত্যুদণ্ডও দিতে পারে, সে যাবজ্জীবনও দিতে পারে, সে কারাদণ্ডও দিতে পারে, সে অর্থদণ্ডও দিতে পারে, সে সম্পত্তি বাজেয়াপ্তিও করতে পারে। তবে এক্ষেত্রে একটা সতর্কতা হইতেছে যে দায়রা আদালত মৃত্যুদণ্ডাদেশের ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি লাগে এবং মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করবে সরকার। তাহলে হাইকোর্টের অনুমতি লাগে মানে কি? সে মৃত্যুদণ্ড দিয়া কিন্তু হাইকোর্টে পাঠায়। সে কিন্তু আগে অনুমতি দেয় না যে হুজুর আমি তো কলম ধইরা বসে আছি, আমার একটা অনুমতি দেন, আমি লিখতাম। এরকম না, কিন্তু সে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে কি করে, ওই দণ্ডাদেশের অনুলিপি হাইকোর্টে চলে যায়। তাহলে দায়রা আদালত মৃত্যুদণ্ডাদেশ দিলে কোথায় আপিল করবেন? দায়রা আদালত যাবজ্জীবন দিলে কোথায় আপিল করবেন? দায়রা আদালত যদি আপনার হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড দেয়, কোথায় আপিল করবেন? রাষ্ট্রদ্রোহিতা, মহানগর দায়রা আদালতের কারাদণ্ডের বিরুদ্ধে, অতিরিক্ত দায়রা আদালতের কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে করবেন। আমি বুঝাইতে পারছি আইটেম? শিওর? তাহলে দেখেন 407, 408, 410 এই 3 ধরনের আদালত হলো ফৌজদারি আপিল আদালত। এছাড়া ফৌজদারি আপিল আদালত নাই দণ্ডের বিরুদ্ধে। বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? তাইলে এইখানে কিন্তু একটু ছোট করে, যেহেতু লিখছেন, ছোট করে একটু লিখে নিতে পারেন এই কথাটা যে নিম্ন আদালতে ফৌজদারি আপিল 30 দিন, নিম্ন আদালতে ফৌজদারি আপিল 30 দিন। লিখেছি? আচ্ছা, তাহলে নিম্ন আদালত কিন্তু 2টা আপিল আদালত, একটা হলো দায়রা আদালত ও নিম্ন আদালত বা অধস্তন আদালত, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতও কি নিম্ন আদালত বা অধস্তন আদালত। ফৌজদারি নিম্ন আদালত। তাহলে দেখেন এখানে কিন্তু দায়রা আদালতের পর সবাই নিম্ন আদালত, দায়রা আদালত শুরু করে। আর উচ্চ আদালত বলতে আমরা হাইকোর্ট এবং আপিল বিভাগকে বুঝবো। বুঝাইতে পারছি? তাইলে এখানে লিখছেন কি পড়েন? 30 দিন। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করতে হবে? 30 দিনের মধ্যে করতে হবে। দায়রা আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করতে হবে? না, উচ্চ আদালত বা হাইকোর্টে আপিল 60 দিন লেখেন। উচ্চ আদালত বা হাইকোর্টে আপিল 60 দিন। উচ্চ আদালত বা হাইকোর্টে আপিল কতদিন? তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল কতদিন? দায়রা আদালতের নিকট আপিল কতদিন? 30 দিন। দেখেন নিম্ন বলতে দায়রা থেকে ধরতে বলছি নিম্ন আদালত, অধস্তন আদালত দায়রা থেকে ধরতে বলছি, আর উচ্চ আদালত বলছি হাইকোর্ট। তাহলে খেয়াল করেন অধস্তন আদালতে আপিল কতদিন? ফৌজদারি নিম্ন আদালতে আপিল কতদিন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল কতদিন? দায়রা আদালতে আপিল কতদিন? মহানগর দায়রা আদালতে আপিল কতদিন? অতিরিক্ত দায়রা আদালতে আপিল কতদিন? আচ্ছা, এবার লেখেন কি লিখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সংক্ষিপ্ত বিচারিক আদালতে আপিল 15 দিন। সংক্ষিপ্ত বিচারিক আদালতে আপিল 15 দিন।
ওকে, দেখেন তাহলে আমরা কিন্তু একটা 3টা আইটেম মাথায় রাখলে আপিলটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কয়টা আইটেম? দণ্ড, অপর্যাপ্ত দণ্ড, খালাস। কি বলেছি বলেন? দণ্ড, অপর্যাপ্ত দণ্ড, খালাস। তাহলে আমরা দণ্ডের বিরুদ্ধে আপিলের ধারা পাইলাম 3টা। কি কি? 407, 408, 410। খালাস হলো 417 আর অপর্যাপ্ত দণ্ডাদেশ 417 ক। বলেন। খালাসে আপিল 417, অপর্যাপ্ত দণ্ডাদেশ 417 ক। তাহলে এখন আমাদের আলোচ্য টপিক হইতে পারে খালাস বা অ্যাকুইটাল এর বিরুদ্ধে আপিল। খালাসের বিরুদ্ধে আপিল 417। হ্যাঁ, তাহলে একটা মজার জিনিস আছে এখানে। মজার জিনিস হলো যে দায়রা আদালতে খালাস এবং ম্যাজিস্ট্রেট আদালতের খালাস হিসাবে আমরা পড়বো, কারণ এখানে 2টা আদালতের আপিল করার ক্ষমতা আছে খালাসের বিরুদ্ধে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোনো ক্ষমতা নাই খালাসের বিরুদ্ধে আপিলের। আমি বুঝাইতে পারছি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল করার ক্ষমতা আছে, কিন্তু খালাসের বিরুদ্ধে আপিল করার ক্ষমতা নাই। বুঝাইতে পারছি? বলেন কি বলছি? মোবাইলটা আপনার গাড়ি? ধন্যবাদ। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, না না ভুল বলতেছি, 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল কোথায় করব? মাথায় রাখতে হবে ম্যাজিস্ট্রেট আদালতের খালাসের বিরুদ্ধে আপিল দায়রা আদালতে। বলেন কি বলেছি? খালাসের বিরুদ্ধে আপিল দায়রা আদালতে, আর দায়রা আদালতের খালাসের বিরুদ্ধে আপিল হাইকোর্টে। বলেন কি বলছি? হ্যাঁ, দায়রা আদালত যে যুগ্ম থেকে একদম দায়রা পর্যন্ত যেই খালাস দিক, কোথায় দৌড় দিব? হাইকোর্টে দৌড় দিব। আর যদি আমাকে হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত যদি খালাস দেয়, সেক্ষেত্রে দায়রা আদালতে, যেহেতু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খালাসের বিরুদ্ধে আপিল করার ক্ষমতা নাই। ওকে, রিল্যাক্স। তাহলে এই টেকনিকটা মাথায় রাখতে হবে যে ম্যাজিস্ট্রেট হলে দায়রায় আপিল খালাস, ম্যাজিস্ট্রেট আদালত, আর দায়রা আদালত হলো হাইকোর্ট। রিল্যাক্স, রিল্যাক্স। আচ্ছা, তাহলে এই যে বাবু, এই যে আমার দিকে একটু তাকান, কত কষ্ট করে আসছি। কথা বলাটা তো কষ্ট হয়, তার মধ্যে যদি কাছে বৈশা যদি ভাবুক মন নিয়ে বসে থাকেন, ভাববেন তো একা, এত লোকের মধ্যে ভাবনা ঠিক না। দার্শনিকরা তো এত লোকের মধ্যে থাকবে না বাবা, যাবে হলো জঙ্গলে, ঝাড়খণ্ডের জঙ্গল। আপনার কাছে আমার প্রশ্ন যে 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিলে কোথায় আপিল করবেন? দায়রাতে করবে। বললেন না, ওনাকে একটু স্মৃতিটাকে জাগরণ করতে দেন, পুনরুজ্জীবিত করুক একটু। তাহলে 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন কোথায়? এই যে দেখছেন, গোলাইছে না? তাহলে 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কত ধারায় করবেন? 407। আর 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করবেন কত ধারায়? কত ধারায়? 417 ধারায় দায়রা আদালতে। চেঞ্জ আছে না? ঝামেলা আছে না? বুঝতে পারতেছি? 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হোক, 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হোক, 1ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হোক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে ধরে নিব যে এরা যদি খালাস প্রদান করেন, এর আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে চলে যাব, তাই না? আর যদি দায়রা আদালতের 3 প্রকার দায়রা আদালতের কেউ যদি খালাস প্রদান করেন, সেক্ষেত্রে চলে যাব কোথায়? হাইকোর্টে চলে যাব। আমি কি বুঝাইতে পারতেছি না? তাহলে আবার প্রশ্ন করি বন্ধু, কলমটাকে একটু ব্যথা পাবে এইভাবে কামড়াইলে। রাখেন মুখ,
মুখ থেকে হাত সরান। কত সুন্দর চেহারা আল্লাহ বানাইছে, করিয়াছে মহান, কে করিবে দান। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত বছরের কারাদণ্ড দিতে পারে? 5 বছরের। এই 5 বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে কার নিকট আপিল করবেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভালো, কিন্তু ঠান্ডা হয়েছে। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের খালাসের আদেশের বিরুদ্ধে কার নিকট আপিল করবেন? দায়রায়। তাহলে যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে কার নিকট আপিল? যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে কার নিকট আপিল? 100% দায়রা। কেন প্রথম থেকে যুগ্ম পড়াইছি না? দায়রায় আপিল। এগুলো গোলানের জিনিসগুলোই তো পরীক্ষায় আসে। আর গোলাবেন এটা আমি জানি, এখানেই গোলান, এটা ভালো। পরীক্ষার হলে গোলায়ের না। আবার প্রশ্ন করি, যুগ্ম দায়রা জজ যদি কাউকে খালাস প্রদান করে আপিল করবেন কোথায়? হাইকোর্টে। আর যুগ্ম দায়রা জজ যদি কাউকে দণ্ড প্রদান করে আপিল করবেন কোথায়? দায়রা আদালতে। তাহলে 408 পড়েন, দেখেন তাই বলা আছে যে 408 অনুযায়ী তাই আছে না? তাহলে উত্থান পতনটা বুঝতেছি না, যে খালাস হইলে এক ধরনের ব্যাকরণ আর দণ্ড হইলে আর এক ধরনের ব্যাকরণ। এই ব্যাকরণটা আপনাকে বুঝতে হবে। এটা ঘুম পাচ্ছে, মনোযোগ দিতে পারতেছেন না, মাথায় ঢুকতেছে না, তার মানে কি বলতেছি। এর কারণ আছে। কারণটা কি বলতে পারবেন শারমিন? এর কারণটা হচ্ছে বেসিক দুর্বল। তাহলে দণ্ড দিচ্ছি আমি, যুগ্ম দায়রা যদি দণ্ডাদেশ প্রদান করে এর আপিল করবেন কোথায়? দায়রাতে করবেন। আর যদি খালাস প্রদান করে, এক্সিলেন্ট। এটা অযথা ঘুমের ভান, বালিশ দেই, অভিনয়। বাবা, অভিনয় করে কত লোক বিল্ডিং বানায় ফেললো, আপনি শুরু করেন। শাবানা, ববিতা, রাজ্জাক ভাই অভিনয় করেই বিল্ডিং বানায় ফেলছে। হ্যাঁ, মারা গেছে। রিল্যাক্স। তাহলে খালাসের বিরুদ্ধে 2টা আপিলের ডেট আছে। কয়টা? 2টা। খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষও আপিল করতে পারে, আবার ফরিয়াদি পক্ষও আপিল করতে পারে। ওকে, মানে আসামি বাইরে গেলে রাষ্ট্রপক্ষও আপিল করতে পারে। খালাস মানে তো আসামি চলে যাবে, বাইরে হয়ে যাবে। তাহলে রাষ্ট্রপক্ষও আপিল করতে পারবে, আবার ফরিয়াদি পক্ষও আপিল করতে পারবে। বুঝাইতে পারছি? ধরেন পুলিশ বাদী হয়ে রাষ্ট্রপক্ষ হয়ে গেল না, আবার যদি আপনি ভিকটিম হন, আপনি বেসরকারি লোক, সেক্ষেত্রে আপনি ফরিয়াদি হইলেন না, তাহলে রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে, আবার ফরিয়াদিও করবে। তাহলে রাষ্ট্রপক্ষ বা সরকার পক্ষ বা সরকার খালাসের বিরুদ্ধে আপিল করবে 6 মাসের মধ্যে। কয় মাস? কে করবে? রাষ্ট্রপক্ষ। তামাদি আইন অনুসারে, তামাদি আইন অনুসারে রাষ্ট্রপক্ষ বা সরকার বা পিপি বা পাবলিক প্রসিকিউটর খালাসের বিরুদ্ধে আপিল করবেন কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। রিল্যাক্স। ফরিয়াদি পক্ষ, এটা কিন্তু আদালতের শ্রেণীবিন্যাস না, 2টা পক্ষের শ্রেণীবিন্যাস। ওকে, ফরিয়াদি পক্ষ বা ভিকটিম বা সংবাদদাতা বা ইজাহার দায়েরকারী বা নালিশকারী খালাসের বিরুদ্ধে আপিল করবে 2 মাস বা 60 দিনের মধ্যে 417 ফৌজদারি কার্যবিধি অনুসারে। তাহলে ফৌজদারি কার্যবিধি 417 ধারায় ফরিয়াদি বা বাদীকে খালাসের বিরুদ্ধে আপিলের তামাদিকাল বর্ণনা করা আছে। আমি বুঝাইতে পারছি? সময়কাল বর্ণনা করা আছে। আর রাষ্ট্রপক্ষেরটা বর্ণনা করা আছে তামাদি আইনের আর্টিকেলে। ওকে, তাহলে রাষ্ট্রপক্ষ খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবে? কয় মাস? ফরিয়াদি পক্ষ খালাসের বিরুদ্ধে কতদিনের মধ্যে? শিওর শিওর। এবার একটা ধরা প্রশ্ন করি, একটু কারে করবো? আপনাকেই করি, আপনাকে করি। আপনার নামটা বলেন, ভুলে গেছি আমি। অনামিকা। প্রশ্নটা হচ্ছে যে
দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস প্রদান করলে কার কাছে আপিল করবেন? হাইকোর্টে আপিল করবেন। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দিল, নষ্ট করে দিল, দিছে তো নষ্ট করে। আপনার মজা লাগতেছে না যে কেউ ভুল বললে হাসে, সবাই খেয়াল করতেছেন? তার মানে এইটা একটা মজার জিনিস, শেষলা সেও এটা হাসবে, অট্ট হাসি দিবে। একজন আইনজীবী, হাইকোর্টের আইনজীবী যখন আগাম জামিন নিয়ে ভুল বলবে, তখন তার তো বাস দেওয়ার জন্য অনেকে বসে থাকবে, আমাকেও বসে আছে অনেকে, তাই না? তাহলে আবার বলি, ভুলটা কি বুঝতে পারছেন? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি খালাসের আদেশ দেন, কার নিকট আপিল করবেন? দায়রা আদালতে আপিল করবেন। ম্যাজিস্ট্রেট খালাস দিলেই দায়রায় চলে যাবেন, মাথায় রাখতে হবে। আর দায়রা দিলে হাইকোর্ট। 3 প্রকার দায়রা আদালত আর 4 প্রকার ম্যাজিস্ট্রেট। তাহলে 4 প্রকার ম্যাজিস্ট্রেট যদি খালাসের আদেশ দেন, কার কাছে যাব? দায়রার কাছে যাব। আর যদি আপনার হচ্ছে 3 প্রকার দায়রা আদালত খালাস দেয়, হাইকোর্টে চলে যাও। সহজ কথা, রিল্যাক্স। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাউকে যদি খালাসের আদেশ দেন, সেক্ষেত্রে কার নিকট আপিল করব? দায়রা আদালতে। কতদিনের মধ্যে আপিলটা করব? বলেন না, 60 দিন। আমরা তো রাষ্ট্রপক্ষ না, রাষ্ট্রপক্ষ বলা থাকবে, সরকার পক্ষ বলা থাকবে, পিপি বলা থাকবে, পাবলিক প্রসিকিউটর বলা থাকবে। এগুলো বলা না থাকলে তো আমরা হচ্ছে 60 দিন দেখাবো। খালাসের বিরুদ্ধে সর্বোচ্চ কতদিনে আপিল? 60 দিন। তখন আর 6 মাস বলবো না, যদি রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ, পিপি, পাবলিক প্রসিকিউটর না আসে। বুঝি না আব্বা? আল্লাহ বলতে পারবে এগুলো। বেরেন্ডায় যদি ঢুকতে পারতাম, নিজে তাল লাগাই দিতাম। এবার খেলা দেখেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাসের আদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবে? 60 দিন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করবেন? 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে। তাহলে মাথায় রাখতে হবে যে ফরিয়াদি পক্ষ খালাসের বিরুদ্ধে আপিল করবে 60 দিন। খালাসের বিরুদ্ধে সর্বোচ্চ 60 দিনে আপিল করতে হয়, এইটাই বলা আছে। যদি রাষ্ট্রপক্ষ, সরকারপক্ষ, পাবলিক প্রসিকিউটর, পিপি না থাকে, তাহলে আপিল আদালত খালাসের কয়টা? 2টা। আর দণ্ডের আপিল আদালত কয়টা? 3টা। দণ্ডের আপিল আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 407, দায়রা আদালত 408, আর হাইকোর্ট 410। আর দেখেন 417 একে আছে হাইকোর্ট, আর 417 দুই আছে দায়রা আদালত বা মহানগর দায়রা আদালত। দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতে খালাসের বিরুদ্ধে আপিল। 417 দায়রা আদালতের খালাসের বিরুদ্ধে আপিল। বাবা, দায়রা আদালতের বইলা এইভাবে লেখেন: দায়রা আদালত, মহানগর দায়রা আদালত, অতিরিক্ত, যুগ্ম দায়রা আদালত। দায়রা আদালতে খালাসের বিরুদ্ধে আপিল হাইকোর্টে। ভাইঙ্গা লেখেন দায়রা আদালত, মহানগর দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত, যুগ্ম দায়রা আদালত, মহানগর যুগ্ম আদালতের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল। বাবা, দায়রা, মহানগর, অতি, যুগ্ম এর খালাসের বিরুদ্ধে আপিল হাইকোর্টে। রিল্যাক্স। আর একদম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তো হবে না। তাহলে এইভাবে লেখেন: চিফ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের খালাসের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল। চিফ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, হ্যাঁ, শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দরকারই নাই। ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল। ওকে, আর কিন্তু পারবো না, ভাইগা দিছি। হ্যাঁ, চিফ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ওকে, তাহলে 417 417
2। আচ্ছা, রিল্যাক্স। এবার প্রশ্ন করি। আচ্ছা, তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের খালাসের আদেশের বিরুদ্ধে ফরিয়াদি কতদিনের মধ্যে আপিল করবে? 60 দিনের মধ্যে। 60 দিনের মধ্যে করবে। যুগ্ম দায়রা আদালতের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে কতদিনের মধ্যে আপিল করতে হবে? না, তাও তাও 60 দিন। খালাস মানেই 60 দিন, যদি রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ, পিপি, পাবলিক প্রসিকিউটর না থাকে। হাইকোর্টেও 60 দিন, দায়রাতেও 60 দিন। মজা লাগতেছে না? দায়রা আদালতেও 60 দিন, হাইকোর্টেও 60 দিন। যদি রাষ্ট্রপক্ষ থাকে, সরকার পক্ষ থাকে, পিপি থাকে, পাবলিক প্রসিকিউটর থাকে, তাহলে 6 মাস হইতে পারে। আমি আর বুঝাইতেই পারবো না, অনেক হয়েছে এটা নিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশ লেখেন এবার। অপর্যাপ্ত দণ্ডাদেশ মানে পর্যাপ্ত নয়, দণ্ড পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত দণ্ডাদেশ। 417 ক। ক, অপর্যাপ্ত দণ্ডাদেশ। ক ক ক ক এ, অপর্যাপ্ত দণ্ডাদেশ লিখেছি। তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও কি করবেন? আপিল করবেন। মাথায় রাখতে হবে যে অপর্যাপ্ত দণ্ডাদেশেরও আপিল আদালত 3টা। কয়টা? 3টা। যেখানে দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, সেখানে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধেও আপিল করা যায়। বলেন, কি বলেছি? যেখানে দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, সেখানে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও আপিল করা যায়। বলেন। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও আপিল করা যায়। তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যদি তাহলে দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন কার কাছে? হ্যাঁ, আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও আপিল করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝাইতে পারছি? দণ্ডের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধেও আপিল করবেন দ্বিতীয় এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। যেখানে দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, সেখানে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় বললেই হয়। যেখানে দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, সেখানে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায়। তেমনি ভাবে তাহলে দায়রা আদালতের আপনার যুগ্ম দায়রার অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়রায় হওয়া উচিত না? যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায়? দায়রায়। তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের আপিলও কোথায় হবে? দায়রায় হবে। মাথায় থাকবে? শিওর? শিওর থাকবে। আচ্ছা, বলবো। ওটা আমার এখন রিলিভেন্ট না, বলবো। তাহলে আপনার যদি দায়রা আদালত কোনো অপর্যাপ্ত দণ্ডাদেশ দেয়, কোথায় আপিল করবেন? হাইকোর্টে করবেন। কারণ এটা দণ্ডের বিরুদ্ধে যেখানে আপিল করা যায়, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও সেখানে আপিল করা যায়। আমি বুঝাইতে পারছি? তাহলে 407-এর কাছে লিখে নিতে পারেন না 417 ক, অপর্যাপ্ত দণ্ডাদেশে আপিল। লিখছেন না? 407-এর কাছে কি লিখতে হবে? 417 ক, অপর্যাপ্ত দণ্ডাদেশে আপিল। 417 ক 1 দিতে পারেন, 417 ক 2 দিতে পারেন। অপর্যাপ্ত দণ্ডাদেশে 408-এর নিচে লেখেন 408, 417 ক 2, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। হ্যাঁ হ্যাঁ, ভালো। এটা ওকে, রিল্যাক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিল্যাক্স। লিখেছি? আচ্ছা আচ্ছা, ভালো। তাহলে
410-এর নিচে লেখেন 417 ক 3। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন টোটালটা 417 একটা খালাস, আর 417 ক হচ্ছে অপর্যাপ্ত দণ্ডাদেশ, আর 407, 408, 410 হচ্ছে দণ্ডের বিরুদ্ধে আপিল, তাই না? রিল্যাক্স। তাহলে এবার প্রশ্ন করি, ওই ছক দেখা বলেন যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে কার নিকট আপিল করবেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কার নিকট আপিল করবেন? এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুবই ভালো। তাহলে লেখেন বিশেষ দ্রষ্টব্য, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে 60 দিনে আপিল। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে 60 দিনে আপিল। খালাসের আপিল কতদিন? 60 দিন। দণ্ডের আপিল হাইকোর্টে 60 দিন, নিম্ন আদালতে 30 দিন, সংক্ষিপ্ত বিচারে আপিল 15 দিন, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আপনারা এই পর্যন্তই থাক। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন, তাই না? আর এইগুলা কিন্তু পড়ে ফেলতে হবে। কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন, এবং লাইভটি শেয়ার করে দিলে আমাদের জন্য উপকার হয়, সবার জন্য উপকার হয়। ভালো থাকবেন।